সো এটা হচ্ছে আইফোন 15, যেটা আমি 2 মাস আগে আনবক্সিং করছিলাম। সো এটা একটা ফুল রিভিউ বলা যায়। আমি অ্যাকচুয়ালি এর আগে আইফোন 14 প্রো ইউজ করতাম গত বছর। সো আমার বেশিরভাগ কম্প্যারিজন অ্যাকচুয়ালি ওইটার সাথে হইতে পারে, যেহেতু আমার 14 কখনো ইউজ করা হয় নাই। বাট যদিও এটার অ্যাকচুয়াল কম্প্যারিজন অ্যাকচুয়ালি 14 বা পিক্সেল 8 অথবা গ্যালাক্সি S24 এর সাথে হওয়া উচিত। এনিওয়ে, সো প্রথমে ডিজাইন দিয়ে শুরু করা যাক। আমি অ্যাকচুয়ালি এটার ডিজাইন খুবই পছন্দ করি। এটা ডিসপ্লে ফ্ল্যাট এবং এটার যে এজেসগুলো আছে সেগুলো কিছুটা কার্ভ, যেটা অ্যাকচুয়ালি 14 প্রোর সাথে একটা মেজর ডিফারেন্স। এমনকি এর আগে লাস্ট কয়েক জেনারেশনের আইফোনই, আমার মনে হয় আইফোন 10-এর পরে যে কটা বাইর হয়েছে সবকটার তুলনায় এটা অনেক বেশি কমফোর্টেবল জাস্ট এই কার্ভ এজেসের জন্য। এবং এই কারণেই অ্যাকচুয়ালি আমার 14 খুবই আনকমফোর্টেবল লাগছিল। এবং আমি প্রথম যে আইফোন ইউজ করছিলাম আইফোন 5s, সেটা আমার কাছে চরম আনকমফোর্টেবল লাগছিল। সো এই প্রথমবার আমার মনে হয় যে অনেক দিন পরে, মাঝখানে কিছুদিন 10 ইউজ করার পরে, এটা জাস্ট অনেক বেশি কমফোর্টেবল অন্যান্য আইফোনের তুলনায়। সো এটা অ্যাকচুয়ালি সবচেয়ে মেজর আপগ্রেড বলা যায়, আই মিন কমফোর্টেবিলিটির ক্ষেত্রে বা ডিজাইনের ক্ষেত্রে আমার হিসাবে। এরপর আমি অ্যাকচুয়ালি এটার মিউট সুইচ খুবই পছন্দ করি, যদিও এই বছর প্রো বা প্রো ম্যাক্সের যে ভার্সন আছে সেগুলোতে এটাতে বাটন দিয়ে রিপ্লেস করা হয়েছে। সো আমি অ্যাকচুয়ালি পছন্দ করি যে এটাতে বাটন দিয়ে রিপ্লেস করা হয় নাই। বাটনের চেয়ে আমার কাছে বেশি ইউজেবল মনে হয়েছে। এরপর ক্যামেরা বাম্প এটাতে কিছুটা ছোট প্রো ভার্সনের তুলনায়, সেটাও আমার পছন্দ। আমি অ্যাকচুয়ালি মেইনলি জাস্ট একটা ক্যামেরা ইউজ করি বেশিরভাগ সময়। আমার মনে হয় যেখানে দুইটা জায়গায় যদি একটা ক্যামেরা থাকতো সেক্ষেত্রে আমার সমস্যা হতো না কোনো একটা। আর এটা 7.8 মিলিমিটার থিক, যেটা আমার মনে হয় যে চরম স্লিম না, বাট স্টিল যথেষ্ট কমফোর্টেবল। সো এটা অ্যাকচুয়ালি আমার লাস্ট আইফোন থেকে 35 গ্রাম লাইটার, যেটা অ্যাকচুয়ালি একটা বড় সড়ো ডিফারেন্স তৈরি করে এটা নিয়ে ঘোরাঘুরি করার সময় বা পকেটে রাখার সময়। এরপর একটা বড় আপডেট হচ্ছে এটাতে টাইপ সি অ্যাড করা হয়েছে, যেটা এর আগে কোনো আইফোনে ছিল না। এবং এটা একটা মেজর কারণ যে কারণে আমি 14 প্রো বাদ দিয়ে এই নর্মাল 15-এ আসছি, কারণ টাইপ সি একটা হিউজ ডিফারেন্স তৈরি করে। এবং আমার অ্যাকচুয়ালি আর ওই অ্যাপলের আজ এরা কেবল ইউজ করার কোনো দরকারই পড়তেছে না, যেটা হচ্ছে লাইটনিং কেবল। সো আমার রুমে জাস্ট ওই একটাই এক্সট্রা ডিফারেন্ট কেবল ছিল জাস্ট আগের আইফোনের জন্য। সো এখন ওইটাও গেছে। সো ওভারঅল ডিজাইনের ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি খুবই কমফোর্টেবল এবং এটা দেখতে এবং ধরতে যথেষ্টই সলিড এবং প্রিমিয়াম লাগে। এরপর ডিসপ্লে, যেটা অ্যাকচুয়ালি একই সাথে ভালো এবং খারাপ বলা যায়। প্রথমত এটা অ্যাকচুয়ালি খুবই শার্প এবং এটা ওলেড এবং এটা যথেষ্ট ব্রাইটও, যেটা হাইস্ট 2000 নিট পর্যন্ত যায়। সো এটা অ্যাকচুয়ালি আমার হিসাবে একটা সেরা ডিসপ্লে এখন পর্যন্ত, অ্যাটলিস্ট কালার কোয়ালিটি অনুযায়ী। বাট এটা অ্যাকচুয়ালি 60 হার্জ, যেটা একটা মেজর সমস্যা, বিশেষ করে এটা দাম অনুযায়ী। যদিও বেশিরভাগ সময় আমি এটা খেয়ালই করি না, বেশিরভাগ সময় এটা যথেষ্ট স্মুথই মনে হয়, আমাকে খুব একটা বদার করে না। বাট স্টিল এটার যে দাম সে অনুযায়ী এটাতে অ্যাটলিস্ট 120 হার্জ থাকা উচিত ছিল, এমনকি তার চেয়ে বেশি হইতে পারতো। সো এটা ডিসপ্লে বেশিরভাগ সফটওয়্যারের ক্ষেত্রে, এমনকি কন্টেন্ট দেখার সময় আমার মনে হয় বেশিরভাগ মানুষকে খুব একটা বদার করবে না। সো এটাতে অ্যাপলের লাস্ট প্রো ভার্সনের প্রসেসর আছে, যেটা হচ্ছে অ্যাপলের A16, যেটা যথেষ্টই ফাস্ট অলমোস্ট সব কিছুর জন্যই। এবং 90% অ্যাপ আমার মনে হয় যে খুবই স্মুথ লাগে এবং মনে হয় না যেটা 60 হার্জে চলতেছে, এরকম ফাস্ট থাকে। আর যেহেতু এই প্রসেসর অলরেডি অন্যান্য ফোনে 120 হার্জে ডিসপ্লে চালাইতে পারতো, সো এখানে অ্যাকচুয়ালি ল্যাগ প্রায় নাই বললে চলে। বাট স্টিল আমি কিছু ল্যাগ দেখছি এবং সেটা খুব সম্ভবত খারাপ অ্যাপের জন্য এবং এই হার্ডওয়্যারের জন্য না। তবে আমি মনে করি এই চিপ অ্যাকচুয়ালি কিঞ্চিত পাওয়ার হাংরি, কারণ ব্যাটারি খুবই দ্রুত ড্রপ করতেছে আমার এখানে, যেটা নিয়ে আমি পরে কথা বলতেছি। এরপর অন্যান্য জিনিসের মধ্যে এটাতে টাইপ সি যেটা আছে সেটা অ্যাকচুয়ালি কিঞ্চিত স্লো ডাটা ট্রান্সফার করার জন্য, যদিও আমি প্রায় এখন সব ডাটাই ওয়াইফাই দিয়ে ট্রান্সফার করি। বাট আপনি যদি টাইপ সি ডাটা ট্রান্সফারের জন্য ইউজ করেন সেক্ষেত্রে এটা কিঞ্চিত স্লো এই দামের অন্যান্য ফোনের তুলনায়। আর এটা আই মিন আমারটা হচ্ছে ইউকে ভার্সন, যেটাতে ফিজিক্যাল সিম আছে। বাট সাইড লোডিং এবং এছাড়া আরও যেসব ইউ ফিচার আসতেছে আইফোনের মধ্যে, সেগুলো অ্যাকচুয়ালি এই ভার্সনে নাও আসতে পারে। সো এরপর থেকে যদি আপনি আইফোন কেনার প্ল্যান করেন, আমি বলবো যে ইউ এর যেসব ভার্সন আছে বা ইউরোপের যেসব ভার্সন আছে সেগুলো কিনাই বেটার, পরবর্তীতে সাইড লোডিং বা আরও এক্সট্রা কিছু ফিচার পাওয়ার জন্য। এরপর সফটওয়্যারের কথা বললে এই ফোনও এখন পর্যন্ত আমার আইওএসের উপরে ভালোবাসা বাড়াইতে পারে নাই। আইওএস এখন পর্যন্ত আমার কাছে যথেষ্ট আজের এবং বোরিং মনে হয়েছে, আই মিন আজীবন যেমন ছিল। সো আপনি যদি অ্যাকচুয়ালি জানতে চান যে কী কারণে আমার কাছে মনে হয় আইওএস বোরিং এবং আজেরা, সেক্ষেত্রে আমি হয়তো আরেকটা ভিডিও করতে পারি যদি আপনারা চান, সেক্ষেত্রে অ্যান্ড্রয়েডের সাথে একটা কম্পেয়ার করা যায়। এনিওয়ে, আপনি যদি অলরেডি আইওএস পছন্দ করেন সেক্ষেত্রে তো আপনাকে আর বলার কিছু নাই। আমি বলতেছিলাম যারা অলরেডি আইওএস ইউজ করে নাই তাদের জন্য। এবং অনেক দিক দিয়ে ইউআই এবং ইউএক্সের ক্ষেত্রে আমার আইওএস অলমোস্ট ননসেন্স মনে হয়েছে। বাট আইওএসের অ্যাকচুয়ালি প্রচুর সুবিধাও আছে যেগুলো আমি আবার অ্যান্ড্রয়েডে মিস করি। বাট ওভারঅল অ্যান্ড্রয়েডের সুবিধা আমার কাছে বেশি মনে হয়েছে, যে ওটা হচ্ছে অন্য ভিডিওর ডিবেট। এরপর বললে এটার স্পিকার অ্যাকচুয়ালি অসাধারণ, যেটা আমি মনে হয় যে আমি এখন মনে হয় যত ফোন চালাইছি তার মধ্যে সবচেয়ে অসাধারণ স্পিকার। আই মিন
14 প্রোর তুলনায় খুব একটা পার্থক্য নেই, আমার মনে হয় যে এক্স্যাক্ট সেম স্পিকার এটাতে আছে, বাট স্পিকারের ক্ষেত্রে এটা যথেষ্ট ইমপ্রেসিভ। আপনি যদি ফোনেই নাটক সিনেমা দেখে অভ্যস্ত, সেক্ষেত্রে এটা আপনাকে যথেষ্ট হেল্প করতে পারে। আর এটার ভাইব্রেশন আর কিবোর্ড আমার কাছে এখনও আজেরা মনে হয়েছে। আমি জানি যে অনেকেই অ্যাপলের ভাইব্রেশনটা একদম টপ অফ দ্য ওয়ার্ল্ড মনে করে, যেটা আমার জীবনে মনে হয় নাই, এবং এখনও সেরকমই অবস্থা। যদিও তাদের ভাইব্রেশন খুবই স্ট্রং, যেটা মাঝে মধ্যে টের পাওয়া যায় কলের ক্ষেত্রে বা এই মিউট সুইচ অন অফ করার সময়, বাট তাদের অপারেটিং সিস্টেমে তারা এটা খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারে নাই। সেই জন্য আমার বেশিরভাগ সময় এটার ভাইব্রেশন ওভারঅল আজেরই মনে হয়েছে অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনের তুলনায়। সো এবার ক্যামেরা, যেই টপিক কিছুটা লম্বা হইতে পারে, এটার ফটো কোয়ালিটি অ্যাকচুয়ালি 14 প্রো এর চেয়ে ইমপ্রুভ করা হয়েছে। সো এটা অ্যাকচুয়ালি অনেকের অবিশ্বাস্য মনে দিতে পারে, আমি ফেসবুকে পোস্ট করার পরে যা মনে হলো, বাট অ্যাকচুয়ালি আমি সত্যিকার অর্থেই আইফোন 14 প্রো এর তুলনায় এটাতে তোলা ছবি আমার কাছে বেশি ওভারঅল ব্যালেন্সড মনে হয়েছে সব দিক দিয়ে। বাট স্টিল ছবি স্পেশাল কিছু না এই ফোনে। এটার মেইন ক্যামেরা 48 মেগাপিক্সেল, এবং আপনি চাইলে আউটপুট নিতে পারবেন 12 বা 24 মেগাপিক্সেলে। শার্পনেস, কালার কোয়ালিটি এবং ডাইনামিক রেঞ্জ সবই আমার কাছে ওভারঅল অ্যাভারেজ মনে হয়েছে। কোনো দিক দিয়ে ক্যামেরা আমাকে পুরোপুরি ইমপ্রেসড করে নাই। ইটস গুড এনাফ, বাট এটা একেবারে পিক্সেল লেভেলের কিছু না। যেটা হচ্ছে আমার টেকওয়ে, সবচেয়ে শার্প আর ইউজেবল ছবি আসে যখন প্রচুর লাইট থাকে, না হলে ব্লারি ছবি উঠতে পারে। আমি অ্যাকচুয়ালি এটার শাটার কাউন্ট বা শাটার স্পিড অ্যাকচুয়ালি আরও বেশি আশা করছিলাম, তো আমি বেশ কিছু ব্লার ছবি তুলছি এটা দিয়ে, যেটা কিঞ্চিত আনএক্সপেক্টেড, বিশেষ করে দাম অনুযায়ী। এবং আমরা নর্মালি যেটা শুনি আর কি, যে আইফোনের শাটার খুবই ফাস্ট স্যামসাং বা অন্যান্য ফোনের তুলনায়। এনিওয়ে, সো এই ক্যামেরাতে আমার মনে হচ্ছে যে একটা হলুদ টিন্ট থাকে, একটা হলুদ ভাব থাকে তাদের ফটোর মধ্যে। অ্যাপলের একটা ট্রেডমার্ক বলা যায়, যেটা মাঝে মধ্যে একটা সিনেমাটিক ফিল দেয় ছবির মধ্যে, বিশেষ করে আপনার ছবিতে যদি আলো ছায়ার ব্যাপার থাকে। এছাড়া ডাইনামিক রেঞ্জ আমার কাছে মিডিওকার মনে হয়েছে, যদিও কিছু ছবি এই ক্যামেরা আমি অসাধারণ তুলছি, বাট ওভারঅল ছবির ক্ষেত্রে এই ক্যামেরা আমার কাছে যথেষ্ট বেসিকই মনে হয়েছে। ইটস নাথিং স্পেশাল, বাট ইট ইজ গুড এনাফ। অন্যদিকে ভিডিও যথারীতি যথেষ্ট ভালো, বিশেষ করে অন্যান্য ফোনের তুলনায়। 14 প্রো এর মতো এখানে প্রোরেজের অপশন নাই। ভিডিওতে আমার মনে হয়েছে আর্টিফিশিয়াল শার্পনেস কম, অ্যাটলিস্ট আগের আইফোনগুলোর তুলনায়। সো সেটা কিছুটা একটা অ্যাকচুয়াল ক্যামেরার মতো ফিল দিছে। সো বেশিরভাগ ভিডিওই ইউজেবল মনে হয়েছে আমার কাছে। সবচেয়ে যেটা ইমপ্রেসিভ মনে হয়েছে আমার কাছে, সেটা হচ্ছে স্টেবিলাইজেশন। আমার মনে হয় এর আগে আমি কোনো ফোনে এত স্টেবল ভিডিও দেখি নাই, এমনকি আমার যেসব অ্যাকচুয়াল ক্যামেরা ইউজ করা হয়েছে এটার মতোই, এবং সেগুলো কোনোটাতেই আমি এই টাইপের স্টেবিলাইজেশন দেখি নাই। এবং অনেকগুলো হ্যান্ডহেল্ড ফুটেজ দেখলে মনে হবে যে এগুলো অ্যাকচুয়ালি গিম্বল দিয়ে করা। সো দ্যাটস রিয়েলি ইমপ্রেসিভ। যদিও আগের মতো লেন্স রিফ্লেকশন রয়ে গেছে, সেটা ভিডিওর ক্ষেত্রে এই আইফোনের মেইন সমস্যা বলা যায়। ওভারঅল ভিডিও যথেষ্টই ভালো, বিশেষ করে ছবির তুলনায়। সো এরপর ব্যাটারি লাইফ, যেটা কিঞ্চিত কমপ্লিকেটেড টপিক। এর কারণ হচ্ছে আমি যে টাইপের ব্যাটারি লাইফ পাচ্ছি এই ফোনে, সেটা অ্যাকচুয়ালি কিঞ্চিত ডিফারেন্ট অন্যান্য যারা এই ফোন ব্যবহার করতেছে তাদের তুলনায়। সো ওভারঅল আমার কাছে মনে হচ্ছে যে এই ফোনের ব্যাটারি লাইফ খারাপ। এটা কিঞ্চিত কমপ্লিকেটেড যেটা বললাম। ব্যাটারি লাইফ প্রথম 1 মাস যথেষ্ট ভালো ছিল, এখন আমি 3 ঘন্টা স্ক্রিন অন টাইমও পাইতেছি না। আমি আজ পর্যন্ত 4 ঘন্টা মনে হয় একবারও দেখি না স্ক্রিন অন টাইম এই ফোনে। iOS স্ক্রিন অন টাইম দেখানোর সিস্টেমটা কিঞ্চিত আজেরা, আবার অনেক সময় উল্টাপাল্টা ইনফো শো করে। যেমন এখানে আমি চার্জ করছি 100% পর্যন্ত, বাট দেখাচ্ছে 94%। স্ক্রিন অফ দেখাচ্ছে 56 মিনিট, বাট যেটা ছিল আসলে 5-6 ঘন্টার মতো। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি 100% বা 80% চার্জ করে ঠিক কতটুকু স্ক্রিন অন টাইম পাইছি। অ্যাপল একটা অপশন অ্যাড করছে যার মাধ্যমে এই ফোন 80% পর্যন্ত চার্জিং লিমিট দেওয়া যায়। সো 80% পর্যন্ত চার্জ হলে এটা চার্জ অফ হয়ে যায়, তাতে ব্যাটারি হেলথ কিছুটা ভালো থাকে। সেক্ষেত্রে আমি স্ক্রিন অন টাইম 1 ঘন্টার আশেপাশে পাইছি, যেটা 60% ইউজ করার পরে। এবং মাঝে মধ্যে 100% চার্জ দেওয়ার পরে আমি স্ক্রিন অন টাইম পাইছি 2 ঘন্টার মতো। সো এটা কিঞ্চিত ডিসঅ্যাপয়েন্টিং এবং কিঞ্চিত কনসার্নিং এবং সন্দেহজনক বলা যায়। সো ওভারঅল ব্যাপার হচ্ছে যে আপনি যদি ভালো ব্যাটারি লাইফ চান, সেক্ষেত্রে এই ফোন না কেনাই ভালো। এমন হইতে পারে যে আমার ডিভাইসের সমস্যা এবং যেসব সফটওয়্যার আমি ইউজ করতেছি সেগুলা ব্যাটারিতে একটা ভালো ইফেক্ট ফেলাইতেছে, আপনার ক্ষেত্রে সেটা নাও হইতে পারে। বাট যেহেতু আমার ক্ষেত্রে হয়েছে, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা আছে। সো এটা জাস্ট কনফার্ম করা যাচ্ছে না। বাট আমি অ্যাকচুয়ালি এটা ব্যাটারি লাইফ নিয়ে মোটেই সন্তুষ্ট না। আর এরপর এটা অ্যাকচুয়ালি দ্রুত চার্জ হয়। সো ব্যাটারি লাইফের দিক দিয়ে এটা একটা পজিটিভ পয়েন্ট বলা যায়। আর ফাইনালি এটার প্রাইস নিয়ে কথা বলা যাক। সো আমি যখন এই ফোন কিনছিলাম, এটার দাম ছিল 1,13,000-এর মতো।
এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটা মোটেই অর্থিত না। এর কারণ এটার ব্যাড রিফ্রেশ রেট, মিডিওকার ফটো কোয়ালিটি, ব্যাড ব্যাটারি লাইফ সব মিক্স করার পরে এটার দাম যদি 70 এর আশেপাশে হইতো সেক্ষেত্রে এটা একটা অসাধারণ পারচেস হইতো। এবং সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার যদি স্টিল আইফোন নেওয়ার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আমার মনে হয় যে এই নর্মাল 15 এর চেয়ে প্রোতে যাওয়া বেটার। দাম অনুযায়ী সেটার ফিচার এবং স্টেবিলিটি আমার মনে হয় যে এটার চেয়ে বেশি হবে, ওইটা বেশিটা অর্থিত হইতে পারে। বাট স্টিল আমি অ্যাকচুয়ালি এটা বাদ দিয়ে আবার প্রো কিনতে যাব না, কারণ আমি অ্যাকচুয়ালি এটার লাইট ওয়েট এবং এটার সাইজ, ওভারঅল থিকনেস সব কিছু পছন্দ করি। এটা আমার কাছে যথেষ্ট বেশি পোর্টেবল মনে হয় প্রো ভার্সনগুলোর তুলনায়, মেনলি যে কারণে আমার এটাতে আসা প্রো ভার্সন বাদ দিয়ে। আর প্রো ভার্সন অ্যাকচুয়ালি অনেক বেশি এক্সপেন্সিভ এটার তুলনায়। আপনি যদি অলরেডি অ্যান্ড্রয়েড ইউজ করেন এবং প্রথমবারের মতো আইফোনে আসতে চান সেক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি সবচেয়ে কম দামি আইফোন। এবং এটা কীরকম অর্থিত হতে পারে সেক্ষেত্রে আমি বলবো যে অ্যান্ড্রয়েড থেকে মুভ করার জন্য এই দামে এই আইফোনে আসাটা উচিত হবে না, কারণ এই দামে অ্যাকচুয়ালি খুবই ভালো ভালো কিছু অ্যান্ড্রয়েড ফোন পাওয়া যায়। এবং এটার যে সমস্যাগুলো আমি বললাম সেগুলো অ্যাকচুয়ালি এই দামে যে অ্যান্ড্রয়েড ফোনগুলো আছে সেগুলোতে আপনি পাবেন না। সেক্ষেত্রে আমার মনে হয় যে আইফোন কিনলে প্রোতে যাওয়াটা বেটার, আপনি যদি টাকার ব্যাপারে বেশি কনসার্ন থাকেন আর কি। এনিওয়ে, সো দ্যাটস ইট, এটা ছিল আমার রিভিউ। এবং আমার রিভিউর সাথে আপনি অনেক কিছুতে অ্যাগ্রি নাও করতে পারেন, বাট আমার রিভিউ হচ্ছে আমার ইউজেসের উপরে। অ্যান্ড দ্যাটস ইট, আমি আশা করি দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই দেন।